স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের সাথে সময় দিয়েছেন। একই সাথে দর্শক অন্যান্য অতিথিরাও যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। হেলেন জেরিন খান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, এবং আমরা জানি যে নতুন সংসদ সদস্য সংরক্ষিত আসনে তিনি হতে যাচ্ছেন। অবশ্যই তাকে অভিনন্দন জানাই। এবং আছেন আমাদের সাথে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের। আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ইলিয়াস খান, আপনাকে একটু শুরু করি। সেটি হচ্ছে সংসদে, আজকে যদি সংসদের কথাটা আমরা বলি, সংসদে গাড়ি নিয়ে এরই মধ্যে একটি আলোচনা হয়েছে যে এনসিপির একজন নেতা তিনি বলেছেন যে সদস্যদের যে গাড়ি পাবার যে বিষয়টি সেটি সুযোগ যেন করে দেওয়া হয়, শুল্কমুক্ত গাড়ির কথা। যদিও আমরা জানি যে বর্তমান সরকারের প্রথম থেকে এক ধরনের তার নেতাকর্মী থেকে শুরু করে তার মন্ত্রী পরিষদের সকলের প্রতি এক ধরনের বার্তা আছে যে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করা হবে না এবং তারা সেটি ব্যবহার করবেন না, এরকম একটি কথা আছে। সেখানে আসলে এই বিষয়টা আপনি কেমন দেখছেন? এটা তো আমরা তো আমাদের তরুণ বন্ধুদের কারণে নতুন কিছু চাই। আমরা যেহেতু সংসদের বৃহত্তর দল যারা সরকার গঠন করেছে তারা কিন্তু এবং এই সরকার বিএনপি যারা সংসদে এসছে এদের মধ্যে কিন্তু বিরাট অংশ নতুন এসছে। এবং আমি জানি এমন সংসদ সদস্য হয়েছেন যিনি আমরা যেটাকে টেসলা বলি, সেই টেসলার সংসদে এসছেন। সেক্ষেত্রে আমাদের তরুণ বন্ধু এই কথাটি কেন বললেন আমি বুঝতে পারছি না। শুল্কমুক্ত গাড়ি কেন হতে হবে? কত ধরনের গাড়ি আছে, তাই না? আমরা প্রত্যাশা করি তারা নতুন পলিটিক্স করবেন। এবং দেখুন যে যিনি বিরোধী দলের নেতা তিনিও এক ধরনের সায় দিয়েছেন ছোটদের না বলতে নেই। ছোটদের অন্যায় আবদারে, যদি অন্যায় না, এটা হয়তো আপনি অন্যায় বলতে পারবেন না, বাট নৈতিকতা বিবর্জিত কিছুটা আমি মনে করি। সেই আবদারে যদি আপনি সায় দেন তাহলে তো তরুণ বিপদগামী হবে। তা আমি বলতে চাই বিএনপি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং বরং বিএনপির চেয়ে তো আমাদের যে তরুণ বন্ধুরা তারা দাবি করেন বা তারা শো করতে চান, তারা দেখাতে চান তাদের নৈতিকতার মানদণ্ড আরও উন্নত। তারা বলেছেন নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত বিএনপি করেছে। শুধু পার্লামেন্ট প্রসঙ্গেই বলেছি, তারা বলেছে যে আমরা গাড়ি নিব না, আমরা কোনো সরকারি প্লট নিব না। এটা একটা নতুন আইডিয়া দিয়েছেন তারা, কারণ দীর্ঘদিন আমি সঠিক বলতে পারবো না। তারপর আমার যেটা ধারণা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই কিন্তু এই কালচার যতবার সংসদ গঠিত, এবার তো 13তম সংসদ, যদিও 2-3টি সংসদ নিয়ে প্রশ্ন আছে, সবসময় তো গাড়ি নিয়েছে। বাট এবার বিএনপি যিনি প্রধানমন্ত্রী তিনি প্রথম দিকেই বলেছেন, সরকার গঠনের আগেই বলেছেন যখন নির্বাচিত হয়েছেন, যে আমরা গাড়ি এবং প্লট নেব না। তা আমি বলতে চাই আমাদের যে তরুণ বন্ধুরা সংসদে এসছেন, বা তরুণ কেন, অন্যান্য যারা নতুন এসছেন, আশা করতে চাই তারা যেন এই ধরনের দাবি না জানান। অবশ্যই সেখানে আপনি একটা প্রসঙ্গ তুলেছেন যে জামায়াত ইসলামের আমির যিনি, তিনিও অর্থাৎ বিরোধী দলীয় নেতা, তিনিও আবার বলেছেন যে ছোটদের এই আবদার যাতে না করা হয়। কিন্তু সেখানেই হচ্ছে প্রশ্নটি, কারণ জামায়াত ইসলামের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কিন্তু আবার বলেছেন যে বিরোধী দলের নেতাও কিন্তু অনেক আগেই বলেছেন যে বিরোধী দলের সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক আছেন আমাদের সাথে। একটু আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য শুনতেই চাই। এনসিপির একজন নেতা শুল্কমুক্ত গাড়ির কথা বলেছেন, যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার জন্য সুবিধার কথা তিনি বলেছেন, যে অসুবিধা হয় বা বিভিন্ন জায়গায় জনসংযোগ অথবা এলাকায় যাবার ক্ষেত্রে সেখানে তিনি মনে করেন যে যদি শুল্কমুক্ত গাড়ি পাওয়া যায় তাহলে হয়তো চলাফেরা করতে সুবিধা হবে। কিন্তু সেখানে একটা বলা যায় মৌল সমর্থনও দিয়েছেন আপনাদের দলের প্রধান। বিষয়টি নিয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বৃন্দ এবং ৭১ জার্নালের যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা বললেন এটা আসলে ইলিয়াস ভাই বলছেন, তাতে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সদস্যরা তারা শুল্কমুক্ত গাড়ি এবং যে সুবিধা এটা গ্রহণ করবেন না। এটা মূলত আমাদের আমিরে জামাত সর্বপ্রথম এটা ঘোষণা করেছিলেন
আপনাদের জানা থাকার কথা যে শরৎ উদ্যানে যে সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় তিনি ঘোষণা করেছেন যে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে এবং আমাদের এমপি মন্ত্রী বা যারা এমপি নির্বাচিত হবেন তারা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না বা পদ গ্রহণ করবেন না। তো সেটা পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও সেই ঘোষণা দিয়েছেন এবং এটা মোটামুটি এখন পর্যন্ত সবাই অনুসরণ করেছেন। এটা একটা ভালো নিদর্শন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা বাংলাদেশের সরকার এবং বিরোধী দলীয় এমপি এই ইতিহাসে এটা একটা ভালো নজির। তো আমি মনে করি এটার প্রতি জামাত ইসলামীর যে কমিটমেন্ট বা এখন পর্যন্ত জামাতের কোন নেতৃবৃন্দ এই বিষয়ে চান নাই এবং সরকারি দল থেকেও সেটা দাবি করা হয় না। তো আজকে হঠাৎ করে আমাদের হাসনাত আব্দুল্লাহ সাহেব অষ্টম সদস্য তিনি চাইলেন এবং এটা উনি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই বিষয়ে। আর আমাদের আমিরে জামাত যেটা বলেছেন এটা অনেকটা মানে হচ্ছে যে হাসি তামসা স্থলেই বলেছেন যে হচ্ছে ছোটদের কোনো কিছুতে আমরা না করতে নেই বা এটাকে ওইভাবে সিরিয়াসলি বলছেন বলে আমার কাছে মনে হয় না। যেটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা আছে, আমাদের সাধারণ চৌধুরী সেটা বলেছেন এবং এখন পর্যন্ত জামাতের কোন সংসদ সদস্য এই বিষয়ে এরকম কোন বিষয়ে দাবি করেন না বা চান না। আমি মনে করি এটা ভালো হবে যে এটা একটা নজির স্থাপন হবে বা বাংলাদেশে এরকম অতীতে অনেক ঘটনা ঘটেছে যে এই শুল্ক মুক্ত গাড়ি কেনার সুযোগে মানে অনেক বড় মানে অনেক বেশি দামের গাড়ি কিনে সেটাকে বিক্রি করে দেয়া এবং সেখানে দেশের রাষ্ট্রের অনেক টাকা বা অপচয় বা রাষ্ট্রকে শুল্ক থেকে বঞ্চিত করা, সেই কালচার ফিরে না গেলে ভালো হবে না। হেলেন জেরিন খান, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্য শুনি। দেখুন, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছিল, ডেফিনেটলি এটা বলতেই হবে। তার আগে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এসেছেন, বিশেষ করে ইলিয়াস ভাই আমাকে কংগ্রাচুলেট করেছেন। আমি ইলিয়াস ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। দেখুন, বিষয়টা জানাইছি আপনাকে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টা আমি এইভাবে বলতে চাই, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এটার দুইটা দিক আছে। একটা দিক হলো যে দেখেন, ইন জেনারেল লোকজন পছন্দ করে না যে পার্লামেন্ট মেম্বাররা প্লট নেক কিংবা গাড়ি নেক। এটা সত্য, এটা বাস্তবতা। যে বাস্তবতা স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমলে নিয়েছেন এবং তিনি এটা আমি মনে করি যে দীর্ঘদিনের মানুষের যেই ছোট্ট আকারে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা নিরসন করেছেন যে এমপিরা কোনো প্লট নেবে না, এমপিরা কোনো গাড়ি নেবে না। কিন্তু বাস্তবতা হলো এটা, যেহেতু আমি পার্লামেন্টে 2001-এর পার্লামেন্টে ছিলাম, তখন আমি দেখেছি এবং 2008-এ আমি নির্বাচনও করেছি। তো সেই বিবেচনা থেকে আমি বলবো যে বাস্তবতা হলো যে এরকম যে রাজনীতিবিদদের নিয়ে অনেকে মুখরোচক কথা বলে কিংবা অনেকে বলতে চায় যে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে রাজনীতি করে, কিন্তু এখনো বাংলাদেশে অসংখ্য রাজনীতিবিদ আছে যারা রাজনীতিটাকে একটা স্যাক্রিফাইস হিসেবে মনে করে এবং সেই সব রাজনীতিবিদরা বলতে পারেন যে আজকালকার নির্বাচনে অসংখ্য টাকা পয়সা খরচ হয়, কিন্তু আমার জানা মতে আমি জানি অসংখ্য এমনও এমপি মন্ত্রীরা আছে যারা নির্বাচন করতে গেলে তাদের কিন্তু কোনো অর্থ থাকে না। তাদের যারা ভালোবাসে, যারা মনে করে যে এই লোকটাকে দিয়ে আমার এলাকার উন্নয়ন হবে, এই লোক মানুষের ক্ষতি করবে না, এই লোক সকলের উপকার করবে, তাদের কিন্তু তারা নিজেরা স্বইচ্ছায় স্ব উদ্যোগে এবং নিজেদের অর্থ খরচ করে তারা কিন্তু এমপি বানিয়ে দেয়। এর সংখ্যাও কিন্তু অসংখ্য আছে এবং এই ধরনের অসংখ্য এমপিও আছে যাদের কিন্তু কোনো গাড়ি নাই। তো তাদের কি হবে? দেখেন, একজন উপজেলা চেয়ারম্যান বলেন কিংবা একজন জেলা পরিষদ বলেন, তাদের কিন্তু গাড়ির ফ্যাসিলিটি আছে। একজন এমপিও তো জনগণের প্রতিনিধি, তারও তো গাড়ির ফ্যাসিলিটি মানে থাকার দরকার আছে। এমনও অনেক এমপি আছে যাদের কোনো গাড়ি নাই, তারা চলতে গেলে অন্যের গাড়িতে অনেক সময় চলতে হয় অথবা গাড়ি ছাড়াই ভাড়া গাড়িতে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলেছে, ইটস ফ্যাক্ট, এটা সত্য। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা কিন্তু
কিছুটা এই ধরনের নিবেদিত প্রাণ এমপি মন্ত্রীদের জন্য কিন্তু এটা একটা তাহলে কি মানে বলতে কি চান বলবো, আপনি যে বিষয়টি একটু হারানোরই বিষয়। বিবেচনা আমি এই রাখা উচিত? বিষয়টি এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, এটা আমি জানি আমার দল এটা না, আপনি কি একটু আপা, আপনি কি একটু ক্লিয়ার করবেন যে আপনারা কি শুল্কমুক্ত গাড়ি চান? ইয়েস না, অর নো? আমি ওই জায়গাটায় যেতে চাই না। আমি যেখানে যেতে চাই সেটা হলো যে শুল্কমুক্ত গাড়ি না। যেমন ধরেন একজন উপজেলা চেয়ারম্যানের যে গাড়ি দেওয়া হয় সরকার থেকে, তিনি যে কয়দিন উপজেলা চেয়ারম্যান থাকে সেই কয়দিন ওই গাড়িটা ইউজ করে, আবার যখন সে তার চেয়ারম্যান তো চলে যায়, অন্য কেউ আসলে সে ওই সরকারি ওই গাড়িটা সে ইউজ করে, মানে এটা সরকারেরই থাকে, জাস্ট যতদিন সে দায়িত্বপ্রাপ্ত থাকে ততদিন সে ইউজ করে। এই ধরনের কোনো কিছু চিন্তা করা যায় কিনা আমি এটা না, মানে তিনি এটা তো অনুরোধ রাখতে যৌক্তিকই চাই। বলেছেন যে না, উপজেলা অবশ্যই, চেয়ারম্যান হ্যাঁ। তিনি গাড়ি পান, এই জন্য এমপি কেন হ্যাঁ, পাবেন? এটা খুব সেটাই। যৌক্তিক দেখেন, বলেছেন। একজন নিশ্চয়ই উপজেলা চেয়ারম্যান যখন গাড়িতে এটা যায়, নিয়ে অথচ সংসদেও একজন আলোচনা পার্লামেন্ট হবে, মেম্বার যেহেতু সংসদে আলোচনা কিছুটা হলেও হয়তো উঠেছে। হেলেন জিলেন খান দুদিন পরেই হয়তো আমরা দেখতে পাবো তিনিও সংসদে সেখানে আছেন, তখন হয়তো তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আশা করি। ইলিয়াস খান, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই, সেটি আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন যে আজকে সুশাসনের জন্য নাগরিক সুজন তারা একটি গোলটেবিল বৈঠক করেছে এবং সেখানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন যে ঐক্যমত্য কমিশনকে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যাবে না, এটি একটি সিলেক্টিভ প্রসেস ছিল। তিনি এ ধরনের একটি মন্তব্য করেছেন যে কারণ কয়েকজনকে নিয়ে ডিসিশন নেওয়া হয়েছে, গণতন্ত্র সেখানে কোথায় ছিল, নির্বাচনে কে এসছে, কারা না, নির্বাচন করেছে, ইভেন এই ধরনের ধরুন একটি বক্তব্য এই তিনি কমিশনের যারা সদস্য বা রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা করেছে, সব দলের কথাও কিন্তু তারা শুনেনি। এমন এমন কথাও আছে, যেমন এই ঐক্যমত্য কমিশনে একটি দলের একজন সাধারণ সম্পাদক প্রায় যোগদান করতেন, তিনি আমার কাছে সরাসরি বলেছেন এবং অন এয়ার বলেছেন যে তারা যেসব প্রস্তাব করেছে অনেক কিছু রাখেনি, শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন নিজেদের ইচ্ছা মতো করে কি বলে যে রিপোর্ট দিয়েছে। এবং এটা তো আপনি তো জানেন, এটি সারা হোসেন কেন, এই যে একজন সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তিনিই তো বলেছেন যে ডিপ স্টেট ছিল, ডিপ স্টেট তাদেরকে 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে এমন বলেছিল যে শেখ হাসিনা যতদিন মেয়াদ আছে সেই পর্যন্ত তাদের থাকতে বলেছে, কিন্তু তারা অনেক উদারতা দেখিয়ে তারা জানেন। যে কারণে তো এখন এই যে ঐক্যমত্য কমিশনে যেসব সুপারিশ করেছে সব কিছুতে এখন আপনি দেখুন নানা রাজনৈতিক কাওয়াজ সৃষ্টি হয়েছে। যদি সব কিছুতে সবাই ঐক্যমত্য হতো এবং যদি একদম রাজনৈতিক দলগুলো কথার ভিত্তিতে রিপোর্ট দিত, তাহলে তো আজকে যে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সব আলোচনা পার্লামেন্টে হবে, বাট পার্লামেন্ট ছেড়ে কিন্তু সেটি বাইরেও এসছে। আপনি জানেন রাজধানীর বিভিন্ন সড়কে বিরোধী দল যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে। আস্তে আস্তে অনেক কিছু বেরোবে। এখন কেবল সারা হোসেন বললেন, হয়তো এবং একটি গুরুতর অভিযোগও তিনি করেছেন, সেটি হচ্ছে যে বিচার ব্যবস্থা সংস্কার কমিশনে কোনো আইনজীবী, নারী আইনজীবী তো ছিল না, কোনো আইনজীবী এবং বিচারপতিকেও এখানে সম্পৃক্ত করা হয়নি। তো বিচার ব্যবস্থা যাদের কিন্তু যথার্থই বলেছেন, যাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আপনি আমি বা থিওরিটিক্যাল অভিজ্ঞতা দিয়ে সেটি কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যার আছে তার মতো কিন্তু অ্যাক্ট করতে পারবো না, তিনি যথার্থই বলেছেন। হেলেন জিলেন খান, ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হয়েছিল তখন সেখানে বিএনপি প্রতিনিধিত্ব করেছে, আমরা জানি যে সবচেয়ে বেশি, এবং বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে সবচেয়ে বেশি সেখানে অংশ নিয়েছেন এবং তার মতামত তুলে ধরেছিলেন। কিন্তু দিন শেষে যখন এখন বারবারই বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন তথ্যগুলো বের হচ্ছে যে ঐক্যমত্য কমিশনটি যখন গঠিত হয়েছে এবং তারপরে তারা যে ধরনের প্রস্তাবগুলো দিয়েছে, জুলাই সনদ থেকে শুরু করে নানা বিষয়ে আপনাদের সাথে যখন আলোচনা হয়েছে, সেই জায়গায় আপনারা কি কখনো এরকম অনুভব করেছিলেন কিনা যে অভিযোগটা এখন উঠছে যে এই পুরো প্রক্রিয়াটি কোনোভাবে গণতান্ত্রিক পন্থায় আসলে করা হয়নি? আপনারাও কি আসলে সেরকম কোনো কিছু অনুভব করেছিলেন কিনা? যে একটা কথা আছে না, কাঙালের কথা বাসি হলে ফলে, তো সেরকম একটা অবস্থা। আমরা তো এটা অনেক আগে থেকে, প্রথমে ডে ওয়ান থেকে আমরা বলেছি। আপনারা জানেন যে দীর্ঘ বছর যাবত এখানে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে, সেটা সেই 111 থেকে শুরু হয়েছে এবং সেটার রেশ একদম লাস্টে যে 2000 আমরা যেটা দেখলাম 26 পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত এসে নির্বাচনের পূর্ব পর্যন্ত কিন্তু এটা টেনে নিয়ে আসা হলো। এই বিরাজনীতিকরণের একটা হয়েছিল যে তারা -2 করতে চেয়েছিল,
প্রথমে -2 করতে গিয়ে তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং সেই সময় বিএনপিকে টুকরা টুকরা করবার জন্য যে প্রক্রিয়া করা হয়েছে, আমি মনে করি আজকে সারা হোসেন এই যে সুশাসনের জন্য নাগরিক যে অনুষ্ঠান সেখানে তিনি আমি অনেকটা বলা চলে যে একটা বোমা ফাটিয়েছেন। যে বোমাটা আমরা অনেক আগেই বলেছি, কিন্তু জাতি হয় কি আমরা যখন বলি তখন বিএনপির হলো সবচেয়ে মানে দুর্বল জায়গাটা হলো এটা যে আমাদের সবকিছু জীবন দিয়ে কিংবা আমাদের সবকিছু অনেক ত্যাগ করে অনেক স্যাক্রিফাইস করে তারপর জাতিকে আমরা বুঝাতে পারি, কিংবা জাতি সর্বশেষ যখন বুঝে তখন দেখা যায় যে এর মধ্যে দিয়ে অনেক ক্ষতি হয়ে যায়। আমরা কিন্তু সেই একদম প্রথম থেকে আপনাদের মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারটি আসার পরই বিএনপি কিন্তু পল্টন অফিসের সামনে যে প্রথম জনসভা করেছিল সেখানে কিন্তু বলেছিল যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। সেটা কি খুব অন্যায় কিছু বলেছিল? আপনারা নেপালের দিকে তাকান, নেপালে যে নির্বাচন মানে মাত্র 6 মাসের মধ্যে করে দিয়েছে, সেখানে তো ঠিকই গণতন্ত্র ফিরে এসেছে এবং দেখা গিয়েছে যে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা একটা ভালো অবস্থান নিয়েছে এবং সরকারও গঠন করেছে। তা আমাদের বিশ্বাস ছিল যে বাংলাদেশ সবার আগে দরকার হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসা, কারণ আমরা তো ওই সময় বুঝতে পারছিলাম যে আবারও কিন্তু বিরাজনীতিকরণের পথে হাঁটছে। যেই কারণেই কিন্তু আপনারা প্রথম থেকেই দেখেছেন যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি কি জানি সংবিধান রক্ষা করার কথা বলে বিএনপি সব নষ্ট করে দিচ্ছে, আবার নানা ধরনের যে এই মাফিয়া যে দলটি পালিয়ে গেল তাদের সাথে এক করে বিএনপিকে নানা রকমের প্রোপাগান্ডা কিন্তু করা হচ্ছিল। যে কারণে বিএনপি কিন্তু বাধ্য হয়েই কিন্তু এই 9 মাস এই সংস্কার যে কমিটি হলো সেখানে তাদেরকে অংশগ্রহণ করতে হলো এবং সেই জায়গায় বিএনপি তারপরও কিন্তু ওখানে গিয়েও কিন্তু বিএনপি প্রত্যেকটা বিষয়ে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন দিনের পর দিন তিনি যে কষ্ট করেছে এবং তিনি এই যে প্রত্যেকটা আইনের যে অপব্যাখ্যা সেটাকে তিনি আবার সঠিক ব্যাখ্যা দিয়ে সেটাকে সঠিক জায়গায় নিয়ে এসছেন। এবং তারপরও বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল জুলাই সনদের কথা বলে এবং আমরা সেই জুলাই সনদ সর্বশেষ কিন্তু মেনে নিয়েছি, নিয়ে নোট অফ ডিসেন্ট সহ সবগুলা দল 30টা দলই মেনে নিয়ে জাতীয় সংসদের সামনে সেটা কিন্তু স্বাক্ষরিত হলো। তার পরবর্তীতে সেটা দেখা গেল সেটাও যা বিএনপির সাথে প্রতারণা করে তারপরে গণভোটে যেটা দেওয়া হলো সেটা তো নির্বাহী আদেশেই আমরা দেখতে পেয়েছি, যার 4টা প্রশ্নের উত্তরের মধ্যে আরো 10টা বিষয় 30টা বিষয় ওখানে ইনক্লুড করা হলো, যেটা সম্পর্কে জাতি কিছুই জানে না, কিছুই বুঝে না। তা পরবর্তীতে এই গণভোট একটা প্রেসিডেন্ট থেকে একটা আদেশ জারি করে সেটা গণভোটটা কিন্তু সংবিধানও নাই। এই কথা কিন্তু আমরা বারবার করে বলেছি, কিন্তু দুঃখজনক যে আমরা জানি না এটা আমাদের কতটুকু ব্যর্থতা, তবে যারা আমরা জাতি অবশ্যই বুঝেছে, না বুঝলে 2/3 মেজরিটির চাইতে বেশি আসন কেন বিএনপি কে দিবে, সমস্ত জনগণ বুঝছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু বিরাজনীতিকরণ যারা সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্র চায় না, ভালো ভালো কথা বলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়, বাংলাদেশের গোটা রাজনীতিকে ধ্বংস করে দিয়ে তারা এই যে আমরা দেখেছি অন্তর্বর্তী কিছু সুশীল যারা দেশেও থাকে না, বিদেশে অবস্থান করে, সমস্ত সুযোগ সুবিধা বিদেশে ভোগ করে আর দেশে এসে সুন্দর সুন্দর কথা বলে সমস্ত রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করে রাজনীতিবিদদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়। আমি এই কারণে অত্যাচার নির্যাতন বলবো, 1/11 এই যে নির্মম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি অত্যাচার করা হয়েছে, সেই সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মাফিয়া যে সরকারটি চলে গেল তারাও তো আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করলেন, তারপরে তারকে চিকিৎসা দিতে পারলেন না। এই সব কিছুই কিন্তু একই সূত্রে গাঁথা। আমি মনে করি যে সারা হোসেন আপনি কি বলতে চাচ্ছেন যে ঐক্যমত্য কমিশন সেই বিরাজনীতিকরণের কি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল?
অ্যাবসুলেটলি এটা বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া ছিল। এখন দেখেন এই যে গণভোটের জি, আমরা আসবো বিষয়টা গণভোটের নিয়ে প্রসঙ্গটি আমরা এই দেখেন, পরে আসবো। আপনার এই প্রসঙ্গটি নিয়ে মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে যদি একটু আসতে চাই, আপনারাও কি মনে করেন কিনা যে এটি বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা, এটা আসলে জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা যারা রাজনীতিবিদ আছে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা মানে রাজনীতিবিদরা রাজনীতিটাকে একটা সঠিক পন্থায় আমরা করতে পারি না। বিশেষ করে যারা ক্ষমতায় যায় তারা ক্ষমতার এই যে উষ্ণতা, গরম, চেয়ারের যে গরম, এটা পাওয়ার পরে এটা কখনো ছাড়তে চায় না। কারণ ক্ষমতায় থেকে এটা কিভাবে দীর্ঘায়িত করা যায়, আবার কিভাবে ক্ষমতায় আসা যায়, সেই চিন্তায় আমরা বারবার করার কারণে এই স্বাধীনতার 54 বছর পরে এসে আমরা আজ পর্যন্ত একটা সুস্থ ধারার রাজনীতি আমরা জাতিকে উপহার দিতে পারিনি। এই জন্য আমার মনে হয় এই আমরা এখন ঐক্যমত্য কমিশন অবৈধ ছিল বা ঐক্যমত্য কমিশনের অনেক দোষ ছিল, বিরাজনীতিকরণ অনেক, আমরা তাদেরকে অপবাদ দিতে পারবো, অনেক অনেক তাকে দোষারোপ করতে পারবো, কিন্তু আমরা নিজেদের দিকে একটু তাকাই না কেন? আমরা এই জাতি, আমরা যারা রাজনীতিবিদ বাংলাদেশে 54 বছর যারা শাসন করেছেন, তারা একবারও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা আমরা কেন সুস্থ, সুন্দর, স্বাভাবিক করতে পারি না? কেন ক্ষমতায় আসার পরে সব জায়গায় নিজের লোক বসানো, সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, কিভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, সেই যে একটা দান্দা আমাদের মধ্যে ঢুকে, আমরা এই চিন্তা করতে পারি না যে আমরা সরকারি দল এবং বিরোধী দল, আমরা বিরোধী দলে গেলেও যাতে করে আমাদের সমস্যা না হয়, বিরোধী দলের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়, বা হচ্ছে যাতে করে আমি বিরোধী দলে গেলে আমার উপর নির্যাতন না হয়। সরকারি দল এবং বিরোধী দল একটা সুন্দর, পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলোতে সরকার চেঞ্জ হয় না, ক্ষমতা চেঞ্জ হয় না, বা মধ্যবর্তী সময়ে নির্বাচন দিয়ে সরকার চলে যায় না, তাহলে তো কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের মানসিকতাতে সমস্যা। আমরা ক্ষমতায় আসলে সব জায়গায় একটা কর্তৃত্ব এবং নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টাটা করি, এবং আগামী নির্বাচনে কিভাবে আবার ক্ষমতায় চলে আসা যায়, ক্ষমতাতে আমি যেন না নামতে হয়, এরকম যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কি আমরাই তো ডেকে নিয়ে আসছি। গত 17 বছর ফেসিবাদ যে আমাদের উপর চেপে বসেছিল, সেই ফেসিবাদ সরকার তিনটা নির্বাচন জনগণের অধিকার কেড়ে নিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার নাম করে, ব্যবসার নাম করে, এবং জনগণের উপর এমন নির্যাতন, জুলুম চালিয়েছে, অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, আয়নাঘর বানিয়েছে, লুটতরাজ করেছে, ব্যাংকগুলো দেওয়া হয়ে গেছে, মানে সব জায়গায় যে একটা অরাজকতা তৈরি হয়েছে। তো সেই জায়গাতে তো আমরা সরকারি দল, আমরা যারা এখন সরকারি দল আছে, বিরোধী দল আছে, আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা তো এই সব সরকারকে মানে একটা এই যে পরিস্থিতিতে আমরা বাধ্য করেছি, এবং সরকার একটা দেশের সরকার কোন অবস্থায় পালিয়ে যায়। তো সেই অবস্থাতে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো উপায় ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আসবে আর আমাদেরকে নির্বাচন দিবে আর আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমরা আবার আগের মতো ফেসিবাদী কায়দা, আবার আগের মতো করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য মানে কিভাবে ক্ষমতায় থাকা যায় সে চিন্তা করব। তাহলে তো আমাদের মানে এইভাবে মানে সারা জীবন কি চলবে না? তাহলে সেখান থেকে সংস্কার, রাষ্ট্রকে সংস্কার, এই যে জুলাই বিপ্লবে যারা ছাত্ররা কি স্লোগান দিয়েছিল যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করতে চাই, আমরা যাতে করে ফেসিবাদ আবার কায়েম না হয় সেই জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে চাই, সংবিধান সংস্কার করতে চাই। আমাদের মানে এই কথাগুলো তো সেই জন্য তাদের স্লোগানে ছিল, প্ল্যাকার্ডে ছিল, এবং জাতি তো প্রত্যাশা করেছে। সবার তো প্রত্যাশা ছিল যে না, শুধু ক্ষমতার পরিবর্তন করে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসতো বা বিএনপির জায়গায় জামাত আসতো, এই জন্য তো এই বিজেপি এই জুলাই বিপ্লব হয় নাই। এখন সে জুলাই বিপ্লব যে জন্য হয়েছে, এবং আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি, যেখানে কোনো নতুন করে কোনো ফেসিবাদ কায়েম হবে না, যেখানে নতুন করে কারো ভোটাধিকার হরণ করা হবে না, নতুন করে কারো উপর মানে হচ্ছে যে জুলুম অত্যাচার নির্যাতন করা হবে না, সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গঠন করবো। সেই জন্য তো এই সংস্কারটা দরকার ছিল। এখন দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সবাই মিলে এই সংস্কারের জন্য মিটিং করেছি, আমরা বৈঠক করেছি, নাস্তা করেছি, খাওয়া দাওয়া করেছি, সবকিছু করেছি, কিন্তু যখন বাস্তবায়নের প্রক্রিয়া আসছে তখন আমরা আবার আগের প্রক্রিয়ায় মানে আমরা চলে যাচ্ছি। মানে আপনারা কি মনে করছেন যে হচ্ছে সংস্কারের ক্ষেত্রে বিএনপির আগ্রহের জায়গাটা অনেক কম? আমি সেটা বলছি, শেখ হাসিনা খুবই খারাপ, কিন্তু তার যে ব্যবস্থা আছে, কাঠামো আছে, ক্ষমতা থাকার জন্য যেগুলো ছিল এগুলো সবই ভালো। এই মানসিকতা থাকলে তো আসলে জাতির কোনো পরিবর্তন হবে না। আবার যখন সরকারের মেয়াদ শেষ হয়ে আসবে, আপনারা কি সেই আগের মানসিকতাতে এখনো বসবাস করছেন?
আপনি আজকে দেখেন দেখেন, এই যে আমি যেটা বলতে আমরা চাই, সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে শুরু করে আপনার হচ্ছে যে যে উন্নতিগুলো কথা বলা হয়েছে, একটু আগে বললেন যে এই বিচার বিভাগ সংস্কার কমিশনে কোনো বিচারক ছিল না, এখানে তো সাবেক আপিল বিভাগের সাবেক বিচারক ছিল, তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারক ছিল, ব্যারিস্টার ছিল, ইয়ে ছিল। জাতিকে তো আমরা মিস ইনফরমেশন দিলে, ভুল তথ্য দিলে তো বিভ্রান্ত হবে জাতি। এখানে তো এই যে আপনি দেখেন, তালিকাটা দেখেন না, আর বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান ছিলেন সাবেক বিচারক আপিল বিভাগ, বিচারপতি আমদাদুল হক ছিলেন, এরপর হচ্ছে যে বিচারপতি ফরিদ আহমেদ শিবলি ছিলেন, এরপর মালতার হোসেন ছিলেন, সৈয়দ আমিনুল ইসলাম ছিলেন। ওনারা কি বিচার বিভাগের বাইরের লোক? তো এখন আমরা তো জাস্ট একটা, আমরা যদি ওই যে এখন সাহারা হোসেন আজকে আমাদের এই যে জেরিনা ফাদের পক্ষে বলছেন, এই জন্য ওনারটা খুবই বোমা ফাটাইছে, ভালো হয়েছে, এগুলো ওনার বা যারা ইয়েতে ছিলেন তারা খুবই ভুল করে, সবই তাদের অবৈধ। এইভাবে যদি আমরা বলি, আমাদের তো সেই আপনারা জানেন ত্রিদলীয় যে রূপরেখা হয়েছিল সেই এরশাদের পতনের পরে, সেটাতে আমাদের এই রাজনীতিবিদরাই ক্ষমতায় এসে সেটাকে আর পালন করেন নাই, রাষ্ট্র কাঠামোটা সেভাবে সংস্কার করেন নাই। আমাদের শেখ হাসিনা তো ক্ষমতায় এসে যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, ক্ষমতায় এসে বলছে যে আমরা শেখ মুজিবের কন্যা, আমাকে বিশ্বাস করেন, আস্থা রাখেন, আমি একটা নিরপেক্ষ নির্বাচন দিব। সেই কথা বলে আস্থা রাখার পরে কি পরিণতি হয়েছে সেটা তো দেখতে পাচ্ছি। আসলে আমাদের মানসিকতায় তো সমস্যা। আমরা তো আসলে গণতান্ত্রিক মানসিকতা আমাদের দলের মধ্যে নেই, গণতন্ত্রের চর্চা নাই, এবং আমরা নিজেরাই গণতন্ত্রকে লালন করি না, যে আমি আবার বিরোধী দলে গেলেও আমার কোনো সমস্যা নাই, আমি সরকারের দলে তো আমাকে জোর করে থাকতে হবে, মানুষ না চাইলে থাকতে হবে, যে কোনো ভাবে এটাকে ম্যানিপুলেট করতে হবে। আমার মানবাধিকার, আমাদের আজকে যে গুম কমিশন, এই যে সরকার এই 2 মাসে যে পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে, এগুলো না করে তো পারতেন। আমাদের সরকার যেমন ভালো দিক আছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যে বিতর্ক গুলো মানুষের মধ্যে আজকে জন্মগ্রহণ করেছে, মানুষ আজকে সরকারের পজিটিভ কাজগুলো আছে নেগেটিভ হয়ে যাচ্ছে, যে কারণে সেই গুম কমিশন, আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে শুরু করে মানবাধিকার কমিশন থেকে শুরু করে যে যে জায়গাগুলোতে সংস্কারের জন্য মানুষ প্রত্যাশা করেছিল, সংস্কার একটা প্রস্তাবনা তৈরি হয়েছিল, আমরা সব যদি আজকে বিএনপি বিরোধী দলে থাকতো, হয়তো বিএনপি এগুলোর জন্য আন্দোলন করতো, আবার যখন কখনো বিরোধী দলে যাবে তখন আন্দোলন করবে, ঠিক হয়। কিন্তু এখন সরকারে আছে, তো এখন হচ্ছে যে এগুলো আর ওনাদের দরকার হবে না। হেলেন জিনেন খান, আশা করি আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন। কোনো ভাই শেষ না করলে তো আমি বলতে না, পারবো জি, না। বলুন, বলুন। ওরা তো কথা বলতে থাকলে আর চিন্তা করে না যে এখানে অন্যরাও আছে, তাদেরও কথা বলার সুযোগ আছে। প্লিজ আপনি আবার শেষ করেন ভাই। আমি বলি শুনেন, পৃথিবীতে শুনেন, প্লিজ আপনার এবার শেষ করেন। আপনাকে অনেক দেওয়া হয়, সময় দেওয়া হয়েছে, এবার আমাকে একটু বলতে দেন। অনেকগুলো প্রসঙ্গ আনছেন। পৃথিবীতে এমন একটি দেশ খুঁজে পাবেন না যেখানে পিওর গণতন্ত্র আছে। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। বাংলাদেশে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, সেই গণতন্ত্রের যাত্রা জায়গায় জায়গায় আপনারা নষ্ট করেছেন। প্রথমত আমরা শুরু করি, প্লিজ আপনার সময় কিন্তু আমি 1 মিনিটও কথা বলি না, 1 সেকেন্ডও কথা বলি না, দয়া করে আপনি এই ভদ্রতাটুকু দেখাবেন। আপনারা শুরু করেছেন 1971 সালে। আপনারা কি করলেন? যখন দেশ স্বাধীন, বাংলাদেশের মানুষ যখন গোটা পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তখন জামাত ইসলাম পশ্চিম পাকিস্তানের পক্ষে গিয়ে তারা আল-বদর, আল-শামস এবং এই যে গণহত্যা হলো সেইটার পক্ষে গেল। তার পরবর্তীতে দেখেন এরশাদের সময় 86-এ এই যে স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ 86-এ এই কিন্তু সে বিদায় নিত। সেখানে কি করলো? তিন জোটের যে সমস্ত দলগুলা ছিল, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল যে এরশাদের অধীনে কেউ নির্বাচন যাবে না। পরবর্তীতে দেখা গেল লালদিঘির ময়দানে শেখ হাসিনা ঘোষণা দিয়ে পরবর্তী জাতির সাথে বেইমানি করে তিনি নির্বাচনে গেলেন। সঙ্গী কে হলেন? জামাত ইসলাম। আবার দেখেন এই যে সেই জামাত ইসলাম 96-এ যখন এই আওয়ামী লীগ জামাত ইসলাম রে কেন বিএনপি আবার 96-এ বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে। এই দলটা সবসময় সব মুহূর্তেই কিন্তু জাতির সাথে বেইমানি করে। এই যে বিরাজনীতিকরণের কথাটা বললাম, এর বেনিফিশিয়ারি এবং এই যে বিরাজনীতিকরণের যে সমস্ত পার্টনাররা ছিল, তার অন্যতম পার্টনার ছিল জামাত ইসলাম। আমার তো সমস্ত কিছু, আমি এটা একেবারে আমি বলতে পারেন অভিজ্ঞতা মানে একেবারে বাস্তব অভিজ্ঞতায় পরিপূর্ণ। কারণ 111-এর সময়
দেখেন জামাত ইসলাম কিন্তু আপনি জানেন যে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সাথে ছিল, এবং 111টি হলো কেন? বাইতুল মোকাররমের সামনে জামাত ইসলামের 7 জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো, সেটাকে কেন্দ্র করে হলো। তারপর ওনারা কি করলেন? 111 আসলো, ওনারা 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে মিশে গেলেন। একটা লোক গ্রেপ্তার হলো না, একটা লোক জেলে গেল না, একটা লোক মানে কোনো রকমের সমস্যা পড়লো না। ওনারা তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের একেবারে মিশে গেলেন। তারপরে দেখেন এই যে ওনারা যে অভদ্র, আপনারা তো একটা মুসলিম ইসলামিক দল না, আপনারা অন্যদের সম্মান করবেন না। আপনার সময় আমি একটা কথা বলেছি, বলেন আপনি আমাকে প্লিজ কথা বলতে দেন। তারপরে দেখেন 111 সময় ওনারা কিন্তু আনটাচড, কেউ ওনাদের কোনো ক্ষতি হলো না। ওনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সাথে মিলে গেল এবং এই বিরাজনীতিকরণের রাজনীতি, কারণ ওনারা জানে যে বাংলাদেশে বৃহৎ 2টি দল আছে, এই 2টি দল যদি ধ্বংস করতে পারে তাহলে ওনারা এখানে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করতে পারবে, যেটা আমরা দেখেছি এই 16 মাসে কিভাবে বাংলাদেশে মব কালচার সৃষ্টি করেছিল। এবং এই মব কালচারের মধ্যে দিয়ে শত শত প্রায় 200 মতো মাজার ভেঙেছে। আপনি দেখেছেন যে বড় বড় পত্রিকা অফিস, প্রথম হলো যে ডেইলি স্টার মতো পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছে, নারীর ওন্না নিয়ে টানাটানি করেছে, নারীর বট বাহিনী দিয়ে নারীরা কোনো রকমের মানে ফ্যাশনেবল কোনো ছবি দিলে সেইটার উপরে যাচ্ছে তাই মানে কথা বলেছে। ওনাদের জামাতের আমির যে ধরনের বক্তব্য দিয়েছে, ওনাদের কাছে কে বলেছে যে নারীরা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কর্মঘণ্টা চায়? তাতে তো নারীদের ছোট করে দেওয়া হয়, নারীদের দুর্বল করে দেওয়া হয়। আমরা কি ওটা কোন একটা বাংলাদেশের এমন একটা নারী আছে যে বলেছে যে আমাদের কর্মঘণ্টা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা? আমরা বলি সম অধিকারের কথা, সেই সম অধিকারে ওনারা যান না। ওনারা দেখেন পার্লামেন্টে সরাসরি সংরক্ষিত আসনের 5% ছিল, একজন নারী কোনটা নমিনেশন দিল না। না দেওয়ার কারণে আজকে পার্লামেন্টে কিন্তু সরাসরি মাত্র 7 জন, ইতিহাসের সর্বকম আসন কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু অতীত দিনে ছিল না, কারণ সরকারি দল বিরোধী দল যারা থাকতো তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো। তো বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী, সেই নারীদেরকে আপনি দিনে দিনে অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাবেন, ঘরের মধ্যে নিয়ে যাবেন। আপনি 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কর্মঘণ্টা করবেন, আবার নারীর চাকরির নিয়ে যা ইচ্ছা তাই কুমন্তব্য করবেন। এইসব কথা আপনাদেরকে কে বলতে বলেছে? এই ধরনের ঘটনাগুলো করে। তারপরে আপনারা দেখেন এই কি জানি অন্তর্বর্তীকালীন সরকারটি এসছে, সেই সরকারের সাথে ওনারা কিভাবে মিলে মিশে গিয়ে তারপরে বিএনপি কে কিভাবে উৎখাত করা যায়, বিএনপি কি করা যায়। একটা অনির্বাচিত সরকার যাদের অধিকাংশ উপদেষ্টারা ছিল বিদেশি, যাদের বাংলাদেশের পাসপোর্ট পর্যন্ত নাই, বিদেশে বসবাস করে, তাদেরকে কি যেখানে গিয়েছে 5 বছর চাই 5 বছর চাই। আরে এগুলো বলে একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে রাখার জন্য, এবং নির্বাচন যাতে না হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে নির্বাচনের একদম লাস্ট 12 তারিখের 11 তারিখ পর্যন্ত এরা আপ্রাণ চেষ্টা করেছে নির্বাচনটা বানচাল করবার জন্য, কারণ নির্বাচন বানচাল হইলে তো এই যে বিরাজনীতিকরণ এটা আলোর মুখ দেখে এবং ওনারা একটা জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে পরিণত করতে পারে। এই জায়গায় তো হলো এই মানে এই বিরাজনীতিকরণের আসল উদ্দেশ্য, এবং সেইটা বাস্তবায়ন করবার জন্যই এই যে একজন বিদেশ ফেরত একজন নাগরিককে এনে একটা তথাকথিত সংস্কার কমিশন। আমি তো মনে করি সাদা হোসেন সঠিক কথাই বলছেন, সত্য যে বলবে তার পক্ষে বিএনপি সবসময় থাকবে, সেটা যেটাই হোক। আমাদের আসলে সময় একেবারে কম। মাহফুজুর হক, আপনার কাছ থেকে যদি একটু মন্তব্য শুনে আমরা আলোচনা শেষ করি। ওনাকে আমি কথা বলতে দিব না, উনি অন্য কথা শুনে অন্যকে কথা বলতে দেন না। আবার কিছু এখন সভ্যতা এখন নম্র ইয়া তো বলে গেছেন আপা, একটু আগে সভ্যতার আমি তো ইচ্ছা করে আপনাকে ডিস্টার্ব করছি। ডিস্টার্ব মানে কি, এটা আপনার উপলব্ধি করা দরকার যে অন্য যখন কথা বলতে থাকে তখন কথা বলে কিরকম বিরক্ত লাগে, এটা আপনার আপনার শব্দটা আপনার জন্য, আমি কিছু বললাম না। যাই হোক, 1/11 গ্রেপ্তারের আপা একটা আপা একটা ভুল তথ্য দিয়েছেন। আমি মনোরঞ্জনের মতের একজন নেত্রী এভাবে না জেনে কোনো বিষয়ে কথা বলা উচিত না। কিন্তু বলছেন 1/11 সময় জামাতের কোন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয় নাই। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, আব্দুল মোহাম্মদ তাহের, এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামাতের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এরপর হচ্ছে যে 28 অক্টোবরের কথা বললেন আমাদের কারণে 1/11 হয়েছে।
28 অক্টোবর তো ওনারা আমাদের সাথে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ হচ্ছে যে উনি 28 অক্টোবরে জামাতের ওনাদের যেটা শরিক দল ছিল আমরা, আমাদের উপর লগি বৈঠক তাণ্ডব চলতেছে, ওনারা নিরাপদে সমাবেশ করতেছে। ওই সময় যদি ওনারা একটা ধাওয়া দিত আওয়ামী লীগকে, জামাতের যদি আগায় আসতো, তাহলে কিন্তু 1-11 হইতো না। সেদিন ওনারা দেখে থেকে মব কালচারে যে আপনারা বিশ্বাসী, এইটাই তার প্রমাণ। আমরা কেন যাব? আমরা কি লাঠিয়াল? আমরা কেন যাব? আমরা লাঠিয়াল নাকি যে আমরা ওই যে যাব আর আইন আমরা হাতে তুলে নিব কেন? ওখানে প্রশাসনের লোক আছে, তারা করবে, আমরা এই কাজটা করব না। এটা তো জনগণ করতে পারে না, আইন জনগণ হাতে তুলে নিতে পারে না। এটা তো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য দিতে পারে। আপনারা তখন সরকারে ছিলেন, সরকারে ছিল, সরকারের আইন প্রকারী সংস্থা সর্বোচ্চ চেষ্টা করেছে। নেতা কর্মীদের উপর দিয়ে লাশের উপর দিয়ে নৃত্য করা হয়েছে, আপনারা বসে বসে দেখছেন। আপনারা আগায় আসেন নাই, বন্ধুর পরিচয় দেন না। আমরা কি আইন হাতে তুলে নিব? আপনারা বিপদে বন্ধুর পরিচয় দেন না, স্বার্থপরতা করেন। তারপরে তো ছিলেন আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন 2018 সালে। আমরা প্রকৃত বন্ধু না হলে আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আপনারা কেন নির্বাচন করবেন বলেন? আমাদের সাথে তো ছিলেন মুসলমান হয়ে 2024 সাল পর্যন্ত তো আমাদের সাথেই ছিলেন। ইসলামের আইন কানুন তুলনা করেন, উনি একজন মুসলমান হয়ে এটা করতে পারেন না, আমি মনে করি। এরপর হচ্ছে যে ওনাদের সাথে যখন থাকে, ওনাদের সাথে থাকলে বন্ধু, ওনাদের সাথে থাকলে বন্ধু। আলোচনা আসলে চলতেই থাকবে, এই ধরনের তর্ক বিতর্ক আসলে হবেই। তবে তারপরেও আমরা আশা করি যে সামনের দিনগুলোতে হয়তো কেউ আক্রমণাত্মক হবেন না, কেউ কারোর প্রতি বিষোদ্গার আসলে করবেন না। ধন্যবাদ হেলেন জেরিন খান এবং একসাথে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আসলে আপনাদের দুজনকেই সময় আর দিতে পারছি না আমরা, আগামীতে আবারও কথা হবে। আমরা আলোচনা করতে চাই এবার দেশের বাইরের খবরাখবরগুলো নিয়ে। এর মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বেশ এরই মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমগুলো তার তো ফলাও করে সংবাদ প্রচার করছে, একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই। আমরা সেই নির্বাচনের প্রচারণার খবর একটু জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে। সত্যজিৎ, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। জানাবেন এখন পর্যন্ত নির্বাচনের এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি যেই নির্বাচনের প্রচারণা চলছে আমরা দেখছি, কি মনে হচ্ছে কে এগিয়ে থাকবে এবার? দেখুন, মোট কিন্তু 83 লক্ষের কিছু বেশি ভোটারের নাম ইতিমধ্যে বাদ দিয়েছে এসআইআর, অর্থাৎ যে ভোটার তালিকা সংশোধন হয়েছে সেই সংশোধনে। পশ্চিমবঙ্গের যে বিধানসভার ইতিহাস, সেই নির্বাচনী বিধানসভা ইতিহাসে এবারের এই 26 সালের যে বিধানসভা নির্বাচন তা অন্যতম তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ যেটা বলা হচ্ছে, প্রথম দফায় এই 83 লক্ষের মধ্যে 58 লক্ষের যে নাম বাদ দিয়েছে, তার ভিতরে ছিল মৃত ভোটার, তার ভিতরে ছিল বদলি হওয়া ভোটার, ভুয়ো ভোটার। ফলে যেটা বলা হয়ে থাকে ছাপ্পা, রিগিং ইত্যাদি, সেগুলো কিন্তু মৃতরাই সশরীরে ভোটের দিন এসে ভোট বাক্সে ঢুকতো। তো স্বাভাবিকভাবে সেটা রুলিং পার্টি, অতীতে বাম, এখন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগটা তোলেন বিরোধীরা। স্বাভাবিকভাবে এই একটা অংশ, পাশাপাশি একটা বিরাট অংশের, যার ভিতরে কিন্তু 17 লক্ষ আছে মুসলিম এবং 17 লক্ষের বেশি আছে হিন্দু ভোটারের নাম ইতিমধ্যে বাদ দিয়েছে। এখন মুসলিম ভোটার, যেটা 2011 সালের পর যে বাইনারি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের ক্ষেত্রে তৈরি হয়েছে, মুসলিম ভোট মানেই কিন্তু তৃণমূল। কারণ তৃণমূল ভোট বাক্সে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে দেয়, আর বাকি রাজনৈতিক দলগুলো বিজেপি, বাম, তারা কিন্তু এই যে 30% কম বেশি মুসলিম ভোটার আছে তাদের ছাড়া ভোটটা দেয়। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এগিয়ে থাকে তৃণমূল। এখন এই যে বাদ যাওয়া ভোটার তালিকায় যে নামগুলো বাদ গেছে মুসলিম সমাজের এবং হিন্দু সমাজের, তো সব মিলিয়ে ক্ষতিটা হচ্ছে তৃণমূলের। পাশাপাশি দীর্ঘ 15 বছরের যে শাসন ক্ষমতা, সেখানে কর্মসংস্থান থেকে শুরু করে চাকরি বাকরি এবং কর্মক্ষেত্র তৈরি করতে, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, কার্যত কিন্তু শহুরে যে সচেতন শিক্ষিত নাগরিকরা আছেন তারা অসন্তোষ প্রকাশ করছেন। এবং বিজেপি এই জায়গাটা ধরে সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন ঘোষণা, সমস্ত সেক্টরে ভাতা বৃদ্ধি, অর্থাৎ তৃণমূল যে ভাতা দিচ্ছিল সেই ভাতা বৃদ্ধি করেছে। তো স্বাভাবিকভাবে সব
দিক থেকে তৃণমূলকে কিন্তু এবার একটা ওভারটার্ম করার সুযোগ পেয়েছে বিজেপি, যেটা 2021 সালে কিন্তু করেনি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এবার যে প্রচার দেখা গিয়েছে অন্যান্য বারে, অর্থাৎ ভারতবর্ষে যখন 14 সালে নরেন্দ্র মোদী সরকার তৈরি করে, সেই যে নির্বাচন ছিল লোকসভা, তখন কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির কিছুই ছিল না। সেই সময় বিজেপির যে প্রচার ছিল, আজ যখন 2024 সালে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, বিজেপি সরকার গঠন করলো, তখন তারপরে এই 26 সালের যে নির্বাচন, 24 সালের পর লোকসভা নির্বাচনের পর এই 26 সালের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপি প্রচারে নেই। এক্ষেত্রে বিজেপির একটা বক্তব্য হচ্ছে যে সারা দেশে কিন্তু 20% যে মুসলিম ভোটার আছে তাদের বাদ দিয়ে বিজেপি পরপর 3বার সরকার গঠন করেছে। পশ্চিমবঙ্গে 70% ভোট নিয়ে কেন পারবে না বিজেপি, এবং সেই চেষ্টাটাই করছে। এখন দেখার বাস্তবে কতটা সম্ভব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলি আছে, সেই জনমুখী প্রকল্প বিশেষ করে ভাতামুখী হয়েছে পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যক মানুষ। কারণ যে পশ্চিমবঙ্গে 6 কোটির কম বেশি ভোটার আছে, তার ভিতরে কিন্তু অর্ধেক নারী অর্ধেক পুরুষ প্রায়। তো এই মহিলাদের একটা বিরাট সংখ্যক ভোটটা পায়, এবং অতীতের যে ভোট পরিসংখ্যান দেখা যাচ্ছে যে তৃণমূল 46% ভোট পায়। এখানেই আরো একটি প্রশ্ন আছে যে 30% মুসলিম ভোটার ধরা হচ্ছে, তাদের যদি 98% ভোট তৃণমূল পায়, বুথ ভিত্তিক পরিসংখ্যান বলছে, তাহলে সেই ক্ষেত্রে বাকি যে 17% বা 18% ভোট, তাহলে সেই ভোটটা নারী বা পুরুষ তো হচ্ছে না, তাহলে বাকি ভোটগুলো যাচ্ছে কোথায়? না, আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম, আমি হয়তো মিস করে গেছি, যে 83 লক্ষ ভোট এবার বাতিল হয়েছে। হ্যাঁ, এর মধ্যে বাতিল না, মানে 83 লক্ষ আগের নির্বাচন যারা ছিল এবার নেই, তো এদের মধ্যে মুসলিম এবং হিন্দু কত করে? দেখুন 83 লক্ষের মধ্যে 58 লক্ষ যে ভোটার আছে, 58.5 লক্ষ, সেই 58.5 লক্ষ ভোটার কিন্তু মৃত, ভুয়ো, এবং যারা ঠিকানা পরিবর্তন করেছে, এদের কোনো অস্তিত্ব নেই। বাকি রইল 83 লক্ষের মধ্যে থেকে দ্বিতীয় দফায় যে মানে প্রথম দফা 58 লক্ষ বাদ গেল, দ্বিতীয় দফায় 5.5 লক্ষ ভোটার বাদ গেছে, যাদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এসআইআর এ 2002 সালের আগের যে কোনো নাম থাকতে হবে ভোটার, যাদের আর কি ভোটার আছে তাদের। পাশাপাশি যারা নতুন ভোটার হবে, তাদের যদি 85 এর আগে জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট ইত্যাদি নথি থাকতে হবে। পরবর্তীতে যদি জন্ম হয় 2002 সালের আগে পর্যন্ত, অর্থাৎ 85 থেকে 2002, তাহলে পিতামাতার যে কোনো একজনের জন্মের শংসাপত্র, এবং 2002 এর পরে ভোটার যদি নতুন ভোটার আবেদন করেন, তাহলে পিতা মাতার দুজনেরই জন্মের শংসাপত্র দেখাতে হবে। এই যে বিধিনিষেধ, এই বিধিনিষেধে কিন্তু অনেকেই আটকা পড়েছেন, এবং এই 5.5 লক্ষ ভোটার এখানেই কিন্তু বাদ গিয়েছে। পরবর্তীতে যে 27 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে যেটা দেখা গেছে, ধরুন রামপদ মণ্ডল আর রহিম মণ্ডল, এখন তাদের ও সমস্ত কাগজপত্রে আছে রামপদ বিশ্বাস, পরবর্তীতে রামপদ মণ্ডল, পরবর্তীতে হয়ে গেছে রাম মণ্ডল। এক্ষেত্রে ভোটার তালিকায় যে নথি, সেখানে রাম মণ্ডল, অন্যান্য নথিতে ভোটার তালিকায় নামের না, আপনার ধারণা এগুলো কি ইন্টারন্যাশনালি করা হয়েছে, না এগুলো ধরুন সত্যতা আছে? কি মনে হয় আপনার দেখুন, কাছে? এখানে ধারণা নয়, যেটা পরিসংখ্যান বা যেটা কার্যক্ষেত্রে আমি নিজে দেখেছি, সেটা হচ্ছে রামপদ মণ্ডল হয়ে গেছে রাম মণ্ডল। রামপদ মণ্ডল আর রাম মণ্ডল এক ব্যক্তি, সেটা কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি। তেমনি আব্দুর রহিম মণ্ডল, তিনি রহিম মোল্লা হয়েছেন। অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর এ কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল, যে কারণে 2026 সালের যে 25 সাল এবং 26 সালের যে এসআইআর হচ্ছে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, সেক্ষেত্রে তাদের এক ব্যক্তির নামে একাধিক নাম, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে নাম বিভ্রাট হয়েছে, সেক্ষেত্রে অনেকে তাদের যথেষ্ট পরিমাণ প্রমাণ দেখিয়ে, জমি সংক্রান্ত, স্কুল শিক্ষাগত এবং অন্যান্য নথি দেখিয়ে তারা কিন্তু ছাড় পেয়েছেন। পরবর্তীতে আরো 8.5 লক্ষ, এখন বাকি যে 17 লক্ষ আছে, সেই 17.5 লক্ষ,
সেই 17.5 লক্ষ কিভাবে ছাড় পাবেন সেটা কিন্তু বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা জারি করেছে। ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা পাশ করবেন, নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে সামর্থ্য হবে, তারা ভোট দিতে পারবেন। তো বিষয়টা জুডিশিয়ারি পর্যায়ে গেছে, নির্বাচন কমিশনের হাতে নেই। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশিকা দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে গিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এই যে জায়গাটা হয়েছে যে একাংশ ভোটার আছেন তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধেও যেমন ক্ষোভ প্রকাশ করছেন, ঠিক তেমনি ভাবে বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন। আমরা আর নির্বাচন ধন্যবাদ কমিশন- সত্যজিৎ, আপনার মাধ্যমে আমরা কিছুটা খবর আসলে জানতে পারলাম। আবারও হয়তো কালকে থেকেই তো এই নির্বাচনে নানা খবর আপনার কাছ থেকে পাবো। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক আক্কাস আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনি নিশ্চয়ই শুনলেন আমাদের সহকর্মীর কাছ থেকে এই মুহূর্তে বিধানসভার যে নির্বাচনের সর্বশেষ খবরাখবর, সেখানে আপনার কাছে কি মনে হয় যে এই যে বিপুল সংখ্যক যে ভোটাররা এবার হচ্ছে এই নামের নানা রকম বিভ্রান্তির কারণে বাদ পড়েছেন তালিকা থেকে, যেটি বলছিলেন আমাদের সহকর্মী, এটি আদালত পর্যন্তও এখন গড়িয়েছে, কেমন প্রভাব পড়তে পারে নির্বাচনে? ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে বলা হয়ে থাকে যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র। এই অর্থে বলা হয় যে ভারতের জনসংখ্যা, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা আছে ভারতে, এরপরে হচ্ছে চায়না, সেই অর্থে সবচেয়ে বড় গণতন্ত্র। এবং আমরা দেখি যে ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়ার পর থেকে এটা হচ্ছে ভারতই একমাত্র দক্ষিণ এশিয়ার রাষ্ট্র যেখানে কখনোই গণতন্ত্র বিঘ্নিত হয়নি, যেখানে সবসময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বেসামরিক সরকার ক্ষমতায় ছিল। এটা আমাদের দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর জন্য একটি গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার যে ব্যাপার, সেটার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তো এখন কথা হলো যে ভারত একটি বহুজাতিক, বহুসাংস্কৃতিক, বহু ভাষাভাষী একটি রাষ্ট্র। এখানে কেন্দ্রীয় এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন মত এবং দল, আদর্শের রাজনৈতিক দল আছে। এবং সেখানে এই যে আপনি তৃণমূল পর্যায়ে বলেন, তৃণমূল কংগ্রেস কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললেন, কিংবা কমিউনিস্ট পার্টি বা আরো বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো আছে, তারা কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং গণতান্ত্রিক যে চর্চা সেটার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে আমি একটি কথা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে স্যার অ্যালান অ্যাক্টুভিয়ান হিউম, যিনি একজন ব্রিটিশ নাগরিক, তার নেতৃত্বেই কিন্তু আপনার এখানে এই যে এটা হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে ভারতীয়দের যে রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সেটাকে সুরক্ষিত করা যায়। এবং পরবর্তীতে আমরা জানি যে ইন্ডিয়ান মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমি যদি বিজেপির কথা বলি, সেটা কিন্তু 80 দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এক ধরনের রাজনৈতিক আদর্শ, সেটা হচ্ছে অনেকটা উদারনৈতিক, অসাম্প্রদায়িক এবং বলতে গেলে তারা ধর্মনিরপেক্ষতার যে মতবাদ সেটাতে তারা বিশ্বাস করে। আবার বিজেপি ধরেন হিন্দুত্ববাদ, তারপর হচ্ছে পপুলিজম, তারপর হচ্ছে কি সাম্প্রদায়িক অনেকটা বলতে গেলে। তো এখানে তৃণমূল পর্যায়ে কিন্তু বেশি পুরন দল না। এটা হচ্ছে যে 1998 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আলাদা হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠন হয়। এবং সেই মমতা ব্যানার্জির নেতৃত্বেই কিন্তু 2011 সাল থেকে পরপর টানা 3 বার বিধানসভার নির্বাচনে তারা জয়লাভ করে। এবং সর্বশেষ এই নির্বাচনেও কিন্তু বিধানসভায় নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার একটি যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আমি যদি বলি যে এই যে আপনারা যেভাবে বলছিলেন যে 30% মুসলমান, এটা কিন্তু একটা বিগ উইনিং ফ্যাক্টর। মানে এটা হচ্ছে জয়লাভের জন্য একটি বড় একটি কার্যকরী ভূমিকা রাখবে। কারণ হচ্ছে কি এখন আমি এখানে যদি একটি কথা বলি, ভারতের যে অন্যান্য স্টেটগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গের যে মানুষ, তাদের যে রাজনৈতিক ইতিহাস, তাদের যে ধর্মীয় ইতিহাস, তাদের যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস, সেখানে দেখবেন যে তারা অন্যান্য অঞ্চল থেকে তারা কিছুটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির যে দল, এই যে টানা 3 বার ক্ষমতায় থাকা এবং ধারাবাহিকভাবে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমি বলবো যে বিজেপির তুলনায় এই যে আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা প্রিভিয়াস যে ইলেকশন গুলো সেগুলোতে যদি আমরা দেখি, দেখা যায় যে তারা অনেকগুলো
সিট তারা বেশি পেয়েছে এবং তারা এই যে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। বিশেষ করে আপনি সেখানে এই যে ইন্ডিয়া তো মূলত একটি হচ্ছে কি আপনার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, লোকসভা, রাজ্যসভা, আবার আলাদাভাবে একটা বিধানসভা আছে। ফলে তাদের যে রাজনৈতিক বৈশিষ্ট্য এবং কেন্দ্রীয় সরকারের হাতে কিছু ক্ষমতা, আবার প্রাদেশিক সরকারের হাতে কিছু ক্ষমতা, প্রাদেশিক পর্যায়ে একজন মুখ্যমন্ত্রী থাকেন, আবার কেন্দ্রীয় পর্যায়ে একজন প্রধানমন্ত্রী থাকেন। এই যে বিষয়গুলো, একটি যুক্তরাষ্ট্রীয় সরকার যেখানে সকল শ্রেণী পেশার মানুষের যে প্রতিনিধিত্বের যে জায়গাটা, এবং এই যে তৃণমূল কংগ্রেসের যে একটি যে তাদের যে রাজনৈতিক প্রচারণা, তাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, অসাম্প্রদায়িক রাজনীতি এবং তাদের যে উদারনৈতিক রাজনীতি এবং হিন্দু মুসলমানদের মধ্যে যে একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলোর কারণে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে ভালো করবে। আর বিজেপির ইতিহাসটা হচ্ছে কি, তারা সাম্প্রদায়িক এবং হিন্দুত্ববাদকে তারা এবং ভারতের মতো একটি বহুজাতিক এবং বহুসাংস্কৃতিক রাষ্ট্রের জন্য হিন্দুত্ববাদ কখনোই কাম্য হতে পারে না। বিশেষ করে মুসলমান এবং বামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল এবং আদর্শের মানুষ, তাদের কাছে বিজেপি একটি আদর্শ রাজনৈতিক দল না, সেটা ন্যাশনাল কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস, এই সমস্ত দলগুলো হচ্ছে তাদের জনপ্রিয় দল। সে অর্থে আমার যে পর্যবেক্ষণ, সেটা আমি যদি বলি তাহলে এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির যে দল, তাদের ক্ষমতার সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি আপনার দৃষ্টিতে। সত্যজিৎ, একটি বিষয় একটু জানতেই চাই, আমরা গণমাধ্যমে কয়েকটি ছবি আসলে দেখছিলাম যে অনেক প্রার্থী মাছ নিয়ে তারা এক ধরনের প্রচারণা চালাচ্ছেন, এইটা একটু বলবেন আসলে গল্পটা। দেখুন, বিষয়টা হচ্ছে কি, বাঙালিয়ানা, দেখুন পশ্চিমবঙ্গের বাঙালিয়ানা আমার দৃষ্টিকোণ থেকে, আমি বাংলাদেশে এই ৭১ টিভিতে সাংবাদিকতা করার সুযোগ পাওয়া সুবিধার্থে এবং সুযোগে আমি বাংলাদেশের যে বাঙালিয়ানা দেখেছি এবং পশ্চিমবঙ্গের যে বাঙালিয়ানা, দুই ধরনের। কিন্তু যেটা সমস্যাটা হলো যে বাংলাদেশের বাঙালিয়ানায় কিন্তু বাঙালিরা আঘাত করতে দেয়নি, পশ্চিমবঙ্গের বাঙালিরা বাঙালিয়ানা ত্যাগ করেছে। কিরকম? কলকাতা সহ যত মফস্বল শহরে আছে, আমরা ছোটবেলায় চপ, ফুলুরি, বেগুনি এসবগুলো খেয়েছি। এখন রেস্টুরেন্টে সেখানে যাবেন, সমস্ত রকমের সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি, ধোসা, এরকম জাতীয় অধিকাংশ খাবারের নাম আমি নিজেই জানি না। তো মানে এত বিভিন্ন প্রাদেশিক খাবার, এমনকি মিষ্টির দোকানে পয়লা বৈশাখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরের ৭০% ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, সেখানে বাঙালি নেই। সেখানকার বড় প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে ছোট প্রতিষ্ঠান মিষ্টির দোকানের, তারা বলছে যে বাঙালি মিষ্টি নেই। মানে বোঁদে আমরা ছোটবেলায় যেমন খেয়েছি, সে আমি নিজে গিয়ে দেখলাম দুদিন আগে, বোঁদের চেহারা চরিত্র সব পাল্টে গেছে। মানে রস কোথাও আছে, কোথাও আবার রস নেই, এরকম। মিষ্টি ওরকম সব, মানে তাল শাঁস আমরা খেয়েছি, কিন্তু মিষ্টির নাম যে তাল শাঁস, এটা কিন্তু এরকম। তো বাঙালি আনা, বাঙালি আমাদের যে খাদ্যাভ্যাস সবটাই কিন্তু মুছে গেছে। এখন উন্নয়ন যেখানে নেই, সেখানে এই যেহেতু বিজেপি কেন্দ্রীয় একটা পার্টি এবং গোবলয়ের শক্তিতেই কেন্দ্রীয় সরকার গঠন করেছে, তাদের নেতাদের আধিক্যতা এরকম বেশি এবং অবাঙালিদের একটা অংশ আছে যারা নিরামিষ খায়। তো স্বাভাবিকভাবে মাছ মাংস বিরোধী যেটা খাদ্যাভ্যাস পলিটিক্স, ভারতের বিভিন্ন প্রদেশে এরকম দেখা যায়, কেউ আমিষ কেউ নিরামিষ। এই খাদ্যাভ্যাসের রাজনীতি যেখানে আছে, সেই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে এটাকে জোর করে প্রতিষ্ঠিত করেছে শাসক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে যদি আমাকে কিছু আর কি ভোট রাজনীতিতে কুৎসা করতে হয় বা নিন্দা করতে হয়, তাহলে আমাকে যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে বাঙালি বিরোধী। যেহেতু তারা বাঙালিদের দল নয়, সেখানে বাঙালি নেতা, বাঙালি বিরোধী এক ধরনের সিম্বল হিসেবে আসলে তারা এই বিষয়টি সামনে নিয়ে এসছে। ধন্যবাদ সত্যজিৎ। আমরা আর হয়তো এই বিষয়ে আলোচনা করবার সময় পাচ্ছি না, আগামীতে আবারও কথা হবে, আবারও আপনি নিশ্চয়ই এই ভোটের খবর নিয়ে যুক্ত হবেন। ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে, হরমুজ প্রণালী একবার খুলে দেওয়া হয়েছে, আবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতির পাশাপাশি যুদ্ধ বন্ধের চুক্তি হয়ে যাচ্ছে, আবার বলছেন যদি এই আলোচনায় বুধবারে যদি কোনো সুরাহা না হয়, তাহলে কঠোর আরও আক্রমণ চালানো হবে ইরানের উপর। তো বারবার এক এক সময় এক এক কথা বলেন এবং
এবং ওনার ওনার এই ধরনের কথাতে আপনার কাছে কি মনে হয় যে এইটি কি এক ধরনের কৌশলও কিনা বিভ্রান্ত করা, এই তথ্যের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে? আর তথ্যের বিভ্রান্তি এবং এক ধরনের ভীতিও কাজ করছে। আসলে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল যে আমরা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আমরা তো জানি যে মধ্যপ্রাচ্যে কেন পৃথিবীর অনেক দেশের সঙ্গে তুলনা করে ইসরায়েল কিন্তু একটু শক্তিশালী রাষ্ট্র। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে তারা নিজেরা যেমন ধারণা করেছিলেন যে হয়তো এক সপ্তাহ যুদ্ধ কন্টিনিউ করবে, ইভেন আমরাও কিন্তু অনেকে ধারণা করেছি যে এই যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হবে না, এর আগে ইরান শেষ হয়ে যাবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। এবং আপনি ওয়েস্টার্ন মিডিয়ার কি কুটচাল বা একপেশে নীতির কারণে মধ্যপ্রাচ্যে যে তাদের বেসগুলো রয়েছে, 17টি বেস গালফ কান্ট্রিতে, সেগুলো কিন্তু বেসিক্যালি ধ্বংস হয়ে গেছে। এবং এমন হয়েছে যে কিছু আক্রমণের কিছু ব্যবস্থা ধরুন দক্ষিণ কোরিয়া থেকে তারা নিয়েছে, কারণ ওখানে আর কোনো কী বলে ক্ষেপণাস্ত্র ছোড়ার বা ড্রোন ওড়ানোর মতো আর কোনো অবকাঠামো নেই। আমেরিকা আসলে একটি ঝামেলায় পড়েছে, বিরাট ঝামেলায় পড়েছে। এমনও মনে হচ্ছে, অনেকেই মনে করছেন যে ভিয়েতনামে তাদের যে পরিণতি হয়েছিল, ভিয়েতনাম কিন্তু প্রথম দিকে পুরো ভিয়েতনাম একদম দখল করে নর্থ ভিয়েতনামের প্রত্যেকটা গ্রামে বোমা টোমা মেরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় বিষয় সব শেষ করে দিয়েছিল। কিন্তু অফিসিয়ালি তারা 58,000 আমেরিকান সেখানে মারা গেছে ভিয়েতনামে। এবং শেষ যে ভিয়েতনামি সৈন্যটি ছিল সাইগন, আজকে যেটাকে বলা হয় হোচিমিন সিটি, সেখান থেকে পালিয়ে গেছিল। তো ইরানে এরকম একটা সংকটে তারা পড়েছে, কারণ আমরা জানি যে ইরানে আরও একটি তারা যে হরমুজ প্রণালী সেটি খুব ভালোভাবে ব্যবহার করেছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যে তেল সরবরাহ হয় 20% হয়, কিন্তু হরমুজ প্রণালীর কার্য অত্যন্ত সফলতার সঙ্গে ইরান বন্ধ করে দিতে পেরেছে। এবং আমেরিকা দাবি করছে তারা এবং ইরান মিলে হরমুজ প্রণালীকে তাড়াবে। তুমি কে? ইরান তো বলেছে আপনি কে? আমি তো আটলান্টিক কি বলে যে আটলান্টিকে যে কোনো ভোগদখল করতে চাই। যে আমার নাগরিক প্রশ্ন, আমার একটি সাধারণ কৌতূহল, তোমার হাতে এত বোমা, ইরান বোমা বানাতে গেলে তোমার এত আপত্তি, এটা কেন? সে একমাত্র তার এই যে ধরুন ইসরায়েলকে রক্ষা করতে চায়। কারণ মিডল ইস্টের শাসক কেমন আপনি আমি আমাদের সব আলোচক আছে এবং এই অনুষ্ঠান যা দেখছেন সবাই জানে যে গালফ কান্ট্রি এবং আরব কান্ট্রিগুলো কী ধরনের শাসকরা আছেন, যে শাসকরা আমেরিকার অনুগ্রহের উপর বেঁচে থাকে। তারা মনে করে যে যদি এবার সেটি ভুল প্রমাণিত হয়েছে যে আমেরিকাই শুধু তাদের নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা পারেনি তো এবার। সুতরাং আমেরিকা এখন একটি বিরাট সংকটের মধ্যে আছে। সেই সংকটটাকে যে কোনোভাবে, এবং আপনি জানেন যে পাকিস্তানকে কিন্তু অনুরোধ করে এই যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকটি ডেকেছে। যে কোনো মূল্যে ট্রাম্প যুদ্ধটি বন্ধ করতে চায়, কারণ জানেন যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। অধ্যাপক আকাশ আহমেদ, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে যুদ্ধবিরতি আদৌ আসলে হবে কিনা, সামনে কোনো সম্ভাবনা আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই সম্ভাবনা দেখি, কারণ হচ্ছে যে আপনি দেখুন অলরেডি কিন্তু আমেরিকা কিন্তু বিলিয়ন টাকা আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় তারা ইরান যুদ্ধে খরচ করেছে। অন্যদিকে তাদের সার্ভিস মেম্বারও মারা গেছেন এবং হচ্ছে যে ইসরায়েলেরও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে যাবৎকালে এই পরিমাণ ক্ষয়ক্ষতি ইসরায়েলের কোনো রাষ্ট্র করতে পারে না, সেটা ইরান করে দেখিয়েছে। এবং ইরানের যে সামরিক সক্ষমতা সেটা কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যে চিন্তা ছিল সেটার অনেক বেশি সক্ষমতা ইরানের আছে। এবং সেজন্য ইরান যে, আমি এখানে একটা রেফারেন্স দিই, সেই রেফারেন্সটা হচ্ছে দেখুন রাশিয়া কিন্তু মনে করেছিল যে ওভারনাইট ইউক্রেনকে আক্রমণ করে ইউক্রেন দখল করবে এবং ইউক্রেনকে বসে নিয়ে আসবে এবং তার স্বার্থ চরিতার্থ করতে পারবে। কিন্তু ইউক্রেনের যুদ্ধ কিন্তু এখনো চলমান, এবং সেটা চলমান এই জন্যই যে ইউক্রেন শুধু ইউক্রেন একা না, ইউক্রেনের সাথে দেখবেন আপনি যে এটা হচ্ছে যে নেটো আছে, আমেরিকা আছে, এবং ইট ইজ এ ওয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ ইনক্লুডিং আমেরিকা অ্যান্ড নেটো মেম্বার্স, ইউরোপিয়ান কান্ট্রিজ। সো ইন দ্যাট কেস এটা আমি বলবো যে একটা ফক্সি ওয়ার, ইটস আমেরিকান ফক্সি ওয়ার। তো এইটাও কিন্তু এখানে কিন্তু ইরানের ক্ষেত্রেও কিন্তু ফক্সিটা চলে আসতে পারে,
এমনিতে তো আপনি চিন্তা করে দেখুন, ইরান ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি, এবং ইন টার্মস অফ মিলিটারি, এবং তার যে ন্যাচারাল রিসোর্স আছে, অয়েল এবং গ্যাস আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে আগ্রহের জায়গা, ইসরায়েলের যে আগ্রহের জায়গা, সেটা কিন্তু খনিজ সম্পদ। এই যে ভেনিজুয়েলার ক্ষেত্রে যেটা হয়েছে, যে ভেনিজুয়েলার খনিজ সম্পদকে মার্কিন যুক্তরাষ্ট্র দখলে নিয়েছে, এবং সেখানে আমেরিকান যে তেল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছে, এখন চায়না বলেন বা পৃথিবীর গ্লোবাল মার্কেটে যে অয়েল এক্সপোর্ট, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো করবে, এবং হিউজ রেভিনিউ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে চলে যাবে। তাহলে এটা তাদের এক ধরনের একটা বিজনেস। তো তারা মনে করেছিল যে ওভারনাইট ইরানকে পরাস্ত করতে পারলে, এবং চায়নাকে তেল বিক্রি করবে, কিন্তু আমেরিকান নেতৃত্বে চায়নাতে তেল বিক্রি করবে, কিংবা জাপান কোরিয়ার যে তেল বিক্রি, সেটা আমেরিকানরা করবে। এই ধরনের একটি কিন্তু প্রসেসটা আমেরিকার পক্ষ থেকে আছে এবং ছিল, এবং সেই স্বপ্ন নিয়ে তারা কিন্তু এখনো আছে। তবে বাস্তবতা হচ্ছে কঠিন। এই অর্থ কঠিন, ইরান সহজে ছাড় দেবে না। যে সমস্ত ইরান সহজে ছাড় দেবে না, অর্থাৎ সামনের দিনগুলোতে খুব সহজ হবে না এই যুদ্ধটি শেষ হবার। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আকাশ আহমেদ যুক্ত হয়েছেন। আগামীতে আবারও হয়তো কথা হবে, কারণ যুদ্ধ আসলে চললে আমাদের আলোচনা করতেই হবে। ধন্যবাদ একই সাথে ইলিয়াস খান, আপনাকেও সময় দিয়েছেন। দর্শক, ৭১ জানালে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।